দর্শক স্বাগত সবাইকে। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন এই সময়ে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, নানা কারণে বিশ্ব অর্থনীতিতে এক ধরনের মন্দাভাবের মধ্যে রপ্তানি বৃদ্ধি এখন বেশ বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। দেশের আর্থিক খাত নিয়ে গ্রাহকদের মধ্যে চলছে এক ধরনের অনিশ্চয়তা। চড়া দ্রব্যমূল্যের বাজার ভোগাচ্ছে কমায়ের মানুষকে, মূল্যস্ফীতি নয় শতাংশের নিচে নামানো যাচ্ছে না। এমন অনেক চ্যালেঞ্জ এখন দেশের অর্থনীতিতে। দর্শক, আজ আমরা এসব নিয়ে আলোচনা করব। জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সাবেক সহসভাপতি মোহাম্মদ নাসির। আরও আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। এছাড়াও অনলাইনে আমাদের সাথে যোগ দেবেন সংশ্লিষ্ট আলোচকরা। তো স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। মোহাম্মদ নাসির, আপনার কাছে শুরুতে একটু জানতে চাচ্ছি যে আসলে রপ্তানি পরিস্থিতিটা কি, মানে অর্ডার পরিস্থিতিটা এখন এই মুহূর্তে কেমন আছে? ধন্যবাদ আপনাকে। এনটিভির দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আসলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টা মাস আমরা সবাই দেখেছি যে একটা নেগেটিভ গ্রোথ ছিল খুব বেশি গার্মেন্টসের। গত 3 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে কিছুটা গ্রোথ হয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। আপনার ডিসেম্বর থেকে আপনার আমাদের ন্যূনতম মজুরি বেড়েছে, সেটা পেমেন্ট করতে হচ্ছে, কিন্তু আমাদের বায়াররা আপনার যে প্রাইস আগে ছিল সেই প্রাইস তো বাড়াচ্ছে না, তদুপরি আগের যে প্রাইস তার চেয়ে আপনার কমাচ্ছে। সেখানেই হলো সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের মুখে আছে আজকে বর্তমানে পোশাক শিল্প। তদুপরি আপনি যেটা শুরুতে বলেছেন, ওয়ার্ল্ড ওয়াইড আপনার একটা মন্দা চলছে, অর্ডারের কিন্তু অবস্থানও সেরকম নাই। বিভিন্নভাবে যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আপনার প্যালেস্টাইন আর ইসরায়েলের যুদ্ধ, আবার অনেক সময় ইরানের সাথে শোনা যাচ্ছে একটা টালমাটাল অবস্থা সারা পৃথিবীতে। আবার এর মধ্যে রেড সিতে আপনার হুতিদের যে সমস্যা, সেটার কারণে আবার ফ্রেটের সমস্যা হচ্ছে, প্রাইস বেড়ে যাচ্ছে সেখানেও। সব মিলিয়ে ওভারঅল রপ্তানি আমি বলবো না সুবাতাস বইছে এরকম অবস্থায় নাই। তারপরেও আপনার গত 3 মাসের তুলনায় এখন একটু ভালো আছে বলে আমি মনে করি। আপনি পণ্যের দামের কথা বলছিলেন, মানে সেই জায়গাটায় নেগোসিয়েশন করার মতো সক্ষমতা আমাদের বেড়েছে কিনা সাম্প্রতিক? অবশ্যই সক্ষমতা আছে, কিন্তু ডিপেন্ড করতেছে আপনার যদি ওয়ার্ল্ড ওয়াইড আপনার সেই পরিমাণ পর্যাপ্ত অর্ডার থাকে, তখন না আপনি এটাকে নিয়ে বার্গেন করতে পারবেন। যদি আপনার কাছে অর্ডার না থাকে, এটা এমন একটা ইন্ডাস্ট্রি আপনার মাস গেলে আপনার কোটি কোটি টাকা আপনার বেতন দিতে হবে, কাজ থাকুক বা না থাকুক। সেই ক্ষেত্রে আপনার মানে যারা উদ্যোক্তা, যারা মালিক, তারা চিন্তা করে হয়তো অনেক সময় একটা প্রাইস কম হলেও কিন্তু নিয়ে নেয়, ভাবে পরবর্তীতে এটা আর একটু ভালো প্রাইস হয়তো অনেক সময় নিবে। এই যে প্রাইসটা কমলো, সেটা আর কখনো বাড়ে না। পৃথিবীতে সব কিছুর দাম বাড়ে, একটা আমি মনে করি এই গার্মেন্টসের আমাদের যে সিএম যে পোর্শনটা বলি, সেটা কিন্তু বাড়ে না। তার মধ্যে বহুবিধ কারণ আছে, এগুলি আপনার মোয়াজ্জেম ভাইয়েরা রিসার্চ করেন, ওনারা বলতে পারবেন। কিন্তু আমরা বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে আমি কেন জানি, আপনার চায়নাতে হয়তো ওরা সেটা পারে না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ভিয়েতনামে সেটা পারে না, ইন্ডিয়াতে পারে না, কিন্তু বাংলাদেশে আসলে তারা কিন্তু যে কোনোভাবে যে কোনো প্রাইস তারা যেটা দিতে চায় সেটা কিন্তু অর্ডার ফেরত যায় না। একটা যদি হয়তো যে রিফিউজ হইতো, যে একজনের আপনার কাছে গেল, আমার কাছে গেল, মজুম ভাইয়ের কাছে গেল, সবাই যদি ওখান থেকে যদি একটা কাছাকাছি মানে এখানে কেউ না কেউ করছে নিয়ে নিচ্ছে, যার কারণে আমাদের বাংলাদেশে যে কোনো অর্ডার আসলে পরে কিন্তু এটা কোনোভাবে ফেরত যায় না, বা এটা এখান থেকে আপনি এক্সিকিউট হয়। সেই একটা সমস্যা আছে। নেগোসিয়েশন মানে বার্গেনিং যে ক্যাপাসিটি, সেটা এতদিন না হওয়ার কোনো কারণ নাই। কারণ হলো যে আজকে প্রায় 45 বছরের কাছাকাছি আমাদের এই ইন্ডাস্ট্রি সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তাইলে আজকে যারা কাজ করতে সেকেন্ড জেনারেশন কিন্তু অলরেডি আপনার এই ইন্ডাস্ট্রিতে এখন চলে আসছে, সবাই অনেক স্মার্ট, অনেক ম্যাচিউর, তারা এইগুলি ক্যালকুলেশন করতে জানে। কিন্তু সমস্যা হচ্ছে আপনার কোভিডের পরবর্তী আপনার 2020-21-22 সালে কিন্তু আপনার একটা ফ্লো ছিল, অর্ডারের ফ্লো ছিল, তখন কিন্তু প্রাইস কিছু কিছু বেড়েছে। এর পরবর্তীতে আবার যখন ওই যে ওয়ার শুরু হয়ে গেল, বিভিন্নভাবে মন্দা শুরু হয়ে গেল, তখন কিন্তু প্রাইসটা আবার ডাউনগ্রেড হয়ে গেছে। আচ্ছা, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম,
ডলার সংকট তো দীর্ঘদিন ধরেই চলছে, 2 বছরেরও বেশি সময় ধরে আমরা দেখছি। মানে রপ্তানি বাড়ানোর কথা বারবার বলা হচ্ছে, মানে আমরা কতটুকু পারছি বা এখানে বাধা কি আসলে? আমি আসলে একটু আগে জানার সিরিয়াস বিষয়গুলো বক্তব্যগুলো দিয়েছিলেন সেইটার সাপেক্ষে আমার প্রশ্ন হচ্ছে যে বায়াররা যদি মূল্য না দেন এবং সে কারণে যদি আমাদের উদ্যোক্তাদের পণ্য রপ্তানিতে সমস্যা হয় এবং এবং মূল্য বৃদ্ধির জন্য যদি ন্যূনতম মজুরি কারণ হয়ে থাকে, তাহলে অবশ্যই ওই ধরনের বায়ারদেরকে অ্যাকাউন্টেবল করবার সুযোগ রয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে মূল্য মজুরি নির্ধারণের ঠিক আগে আন্তর্জাতিক পর্যায়ে বায়ারদের অ্যাসোসিয়েশনগুলো কিন্তু ঘোষণা দিয়েছিল যে নতুন যে মূল্য ন্যূনতম মজুরি নির্ধারিত হবে সেটি তারা বাস্তবায়ন করবেন, এবং সেটা আমেরিকান ফুটওয়্যার অ্যান্ড লেদার্স অ্যাসোসিয়েশন থেকে যেমন দেওয়া হয়েছিল, ইউরোপ ভিত্তিক যে দেশগুলো রয়েছে বড় বড় ব্র্যান্ডসগুলো, আমাদের এখানে তো H&M সবচেয়ে বড় ব্র্যান্ড, তাদের পক্ষ থেকে, এমনকি অন্য দেশগুলো সুইডিশ এবং জার্মান কিছু কিছু ব্র্যান্ডও কিন্তু ঘোষণা দিয়েছিল। প্রশ্ন হচ্ছে যে কারা এই ন্যূনতম মজুরি বাস্তবায়ন করছেন না তাদের প্রাইসের মধ্যে, তাদেরকে আইডেন্টিফাই করা। একটা ইতিবাচক উদ্যোগ আমরা দেখেছিলাম মজুরি নির্ধারণের পরপরই বিজিএমইর পক্ষ থেকে একটা গবেষণা চালিয়ে কত শতাংশ বায়ার বা ব্র্যান্ডস মজুরি বাস্তবায়ন করছে তার একটা তথ্য তারা জানিয়েছিলেন। সম্ভবত 30% বা তার কম, এরকম একটা সংখ্যা আমি সে সময় শুনেছিলাম, যদিও আমার কাছে তার সংখ্যাটা বেশ বড় মনে হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে কেন আমাদের অ্যাসোসিয়েশনগুলো বসে রয়েছে, কেন তারা মেনে নিচ্ছে যে তাদের কিছু কিছু ব্র্যান্ড বা বায়ার ন্যূনতম মজুরি বাস্তবায়ন করছেন না? যদি সেটা হয় তাহলে উচিত হবে অ্যাসোসিয়েশনগুলোর পক্ষ থেকে মেম্বারদের কাছ থেকে সংগ্রহ করা কোন কোন ব্র্যান্ডস বায়ার সেটা করছেন না, এবং সে সমস্ত দেশগুলোর লোকাল অ্যাম্বাসি যেটা রয়েছে তাদের এবং ওই সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সরাসরি জানানো। এবং সেটা জানানোর ক্ষেত্রে আরও স্ট্রং যুক্তি রয়েছে পার্টিকুলারলি ইউরোপিয়ান ইউনিয়নে, যারা কিনা সাম্প্রতিককালে আমরা জানি যে হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্সের নতুন ল তারা পাশ করেছে। সুতরাং সেই ল পাশ করবার পরে কিভাবে পাবলিক প্রকিউরমেন্ট সেই দেশের কোম্পানিগুলো করে, যে দেশ থেকে তারা পণ্য আমদানি করছে সেই সমস্ত দেশের ন্যূনতম মজুরি না বাস্তবায়ন করে। সুতরাং আমার যেটা জোরালোভাবে আবেদন থাকবে বিজিএমই বিকেএমের কাছে, তাদের ব্র্যান্ডসদের কাছ থেকে তারা লিস্ট কালেক্ট করুক কোন কোন ব্র্যান্ডস তারা ন্যূনতম মজুরি বাস্তবায়ন করছেন না, এবং সেই সমস্ত লিস্ট কালেক্ট করে সংশ্লিষ্ট হাইকমিশন বা এম্বাসিগুলোকে তারা জানাক, এবং একই সাথে সংশ্লিষ্ট দেশগুলোর মন্ত্রী যারা রয়েছেন, ইউজুয়ালি ডেভেলপমেন্ট মিনিস্টাররা এগুলো দেখেন, কোঅপারেশন মিনিস্টার, তাদের মাধ্যমে তাদের এটা দেখা এটা খুবই জরুরি। এটা এবং আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ একটা দিক যে কেন তারা এইটি বাস্তবায়ন করবেন না। আমরা সিপিডির ওই সময়ে যে গবেষণা করে আমরা প্রস্তাব দিয়েছিলাম 17,500 টাকা, এবং সেটা করার জন্য মাত্র 7.5 সেন্ট বাড়ালেই হয়। তো ওনারা তো সেটা আরও অনেক কমে সেটা ওনারা সেট করেছেন 12,500 টাকা, এবং ওইটা করার জন্য 3.5 সেন্ট বাড়ালেই হয়ে যায়। তো 3.5 সেন্ট কোন বায়ার বা ব্র্যান্ডস দেন না সেটা আমাদেরও আসলে জানা দরকার আছে, এবং ওই সমস্ত ব্র্যান্ডস বায়ারদেরকে এই দেশে আসলে কাজ করার সুযোগ দেওয়াটাও আস্তে আস্তে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে সেটাও বন্ধ করা দরকার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কিন্তু যেটা বলছিলেন যে একজন না করলে আরেকজন ঠিকই সেই করে জায়গাটা ফেলছে। এরপরে আসছি। এটা আমি কৌশলগতভাবে আমি আগে আন্তর্জাতিকভাবে কে নিচ্ছে না নিচ্ছে সেটা পড়ে, কিন্তু যে আমার কাছ থেকে নিচ্ছে সেই কেন বা আনইথিক্যাল বাইং করবে, আমি সেই জায়গাটা আগে বললাম। তার দিক থেকে আনইথিক্যাল বাইংটা রয়ে গেছে কেন, সেটা হচ্ছে প্রথম দিক। দ্বিতীয় দিক যেটা হচ্ছে আমাদের দেশের সাপ্লায়ার যারা, তাদের একটা বড় সমস্যা রয়েছে, এবং তারা জেনে শুনেই বলা যেতে পারে প্রাইস আন্ডার কাটিংয়ের এই খেলার ভিতরে তারা জড়িয়ে যান। তারা জানেন যে এই সংশ্লিষ্ট এই সমস্ত পণ্যে অলরেডি বাজারে ওভার ক্যাপাসিটি রয়েছে। বাংলাদেশে বলা হয়ে থাকে প্রথম যে 5টি পণ্য, এটির ক্ষেত্রে প্রায় 30-40 বা আরও বেশি পরিমাণ ওভার ক্যাপাসিটি রয়েছে। তারপরেও যখন দেখা যাচ্ছে যে নতুন অর্ডার আসে, তখন তারা আরও ক্যাপাসিটি বাড়ান। অবভিয়াসলি সেটা তো আমাদের ব্র্যান্ডস বায়ার্স বা তাদের রিপ্রেজেন্টেটিভরা জানেন, তাদের যারা অডিটর আসেন তারা জানেন যে কোন কারখানায় কত ওভার ক্যাপাসিটি আছে, এবং তখন তারা মূলা ঝোলান, এবং তারা বলেন যে হ্যাঁ তুমি এটা না করলে ওকে দিব, ওকে না দিলেও তাকে দিব। এবং যেহেতু তারা ওভার ক্যাপাসিটি এমনভাবে বাড়িয়ে ফেলেন, এবং মজুরি যেহেতু তারা ফিক্সড মান্থলি কন্ট্রাক্টে দিয়ে থাকেন, সুতরাং তারা বাধ্য হন যে এই কোটি টাকার মজুরি দিতে। একটু আগে যেটা নাসির ভাই বলে ফেলেছেন যে কাজ থাকুক বা না থাকুক ওনাদেরকে বেতন দিতে হয়। এই যে থাকুক বা না থাকুকের যে ভুল কৌশল আমাদের
ফ্যাক্টরি ম্যানেজমেন্ট যে নিয়ে থাকে যে ওভার ক্যাপাসিটিতে চলে যাওয়ার খেসারত কিন্তু তাদেরই পরিণত দিয়ে দিতে হয়। এবং সে কারণেই বলা, উনি নাসির ভাই বললেন যে এই দেশ থেকে কোনো অর্ডার যায় না, যাবে কেন? এই দেশ থেকে কোনো অর্ডারই যাবে না। এই দেশ থেকে এমনকি যদি শূন্য প্রফিটও হয় তাও শুধুমাত্র যদি মজুরির টাকাটাও আসে তাও এখানে আমাদের আছে যারা কাজ করবে তারা এখানে। সুতরাং এরকম একটা আনপ্রফিটেবল, এরকম একটা আনকমার্শিয়াল একটা বিজনেস ভেঞ্চার কেন আমরা তৈরি করেছি? এই জায়গাটায় বরঞ্চ আমি বলবো অ্যাসোসিয়েশনগুলোর একটা বড় রোল প্লে করার আছে, এবং সেই জায়গাটা অ্যাসোসিয়েশন রোলটা প্লে করতে ভয় পান। উচিত হচ্ছে যখনই কোনো নতুন কারখানা এক্সপ্যানশনে যাচ্ছে তখন একটা সেট করা দরকার, নতুন কারখানা কোন ধরনের প্রোডাক্টের জন্য তার এক্সপ্যানশনে যাচ্ছে, আগে যেন বিজিএম এর কাছ থেকে একটা নিয়ে নেন, একটা প্রি সার্টিফিকেশন, একটা যেন কমিটমেন্ট তারা নিয়ে নেন, এবং সেরকম একটা জিনিস সেট করা। মালিক এসে বলতে পারে যে হ্যাঁ আমি করব, তোমার বাধা দেওয়ার কি আছে, সেটা সে বলতে পারে, কিন্তু বিজিএমই এর আছে সতর্ক করে দেওয়ার সুযোগ রয়েছে যে আপনি যে যাচ্ছেন এই পণ্যগুলো, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এটার এই পরিমাণ আমাদের ক্যাপাসিটি কিন্তু অলরেডি বেশি রয়েছে, সুতরাং আপনি পরে যেন আবার এইগুলো নিয়ে আমাদের কাছে আসেন না, ধর্ণা দিয়েন না আমাদের কাছে। কেন মালিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টদের একটা বড় সময়ই যায় হলো এই বায়ারদের সংক্রান্ত ধর্ণার এই জন্য হ্যান্ডেল করতে তাদের সময় চলে যায়, কিন্তু সেটার জন্য আমাদের মালিকরা দায়ী যে তারা এই ধরনের একটা ওভার ক্যাপাসিটির একটা ট্রেন্ডের ভিতরে তারা ঢুকে গেছে। আমরা কেন নতুন পণ্যে যেতে ভয় পাই? আমাদের নতুন পণ্যে তো যেতে হবে, নতুন পণ্যে গেলে এমন করে সরকারও তো বিভিন্ন ধরনের সুযোগ দিচ্ছেন, উদ্যোগ দিচ্ছেন, যত রকমের সুবিধা আমাদেরকে গার্মেন্টস খাতের মতো এত সুবিধা তো অন্য খাতকে দেওয়া হচ্ছে না, তারপরেও কেন আমরা আসলে সেইভাবে আমরা ডাইভার্সিফাই করতে পারছি না? আসার কথা যে নতুন করে এখন দেখতে পাচ্ছি নন কটন সিনথেটিক পণ্যের দিকে সরকারেরও কিন্তু ইনসেন্টিভ স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, বাংলাদেশ ব্যাংকও কিছু লোন প্রোগ্রাম চালু করেছে, সুতরাং বড় কিছু এইতে সেদিকে আসছে, সেটা একটা দিক। আর একটা আসার দিক হলো এতদিন যেমন ইউরোপ বা আমেরিকার উপরে একটা বড় মাত্রায় নির্ভরশীলতা ছিল, পাশাপাশি এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো বা যেটাকে আমরা বলে থাকি নন ট্র্যাডিশনাল যে বাজারগুলো, এদিকে আস্তে আস্তে নতুন বাজার তৈরি হচ্ছে, আগ্রহ তৈরি হচ্ছে, সুতরাং এটাও আমাদের জন্য একটা ইতিবাচক দিক যে এই জায়গাগুলোতেও আমাদের পণ্য তৈরির বা পণ্য ব্যবহারের সুযোগ রয়েছে। তবে যে কোনোভাবেই হোক আমাদের ফ্যাক্টরিগুলোর উচিত হবে তাদের পণ্যগুলো এই এক টি শার্ট আর এক প্যান্ট আর এক শার্ট এই আর এক জ্যাকেট এই জায়গা থেকে বেরিয়ে আসা, এবং তাদেরকে পণ্য ডাইভার্সিফাই করা ছাড়া শুধু বারবার এসে এখানে দিবে যে মালিকরা এই পণ্যর জন্য মূল্য দেন না, কিন্তু মূল্য দেন না নিজেদের জন্য যে কারণগুলো, সেই জায়গাতেও নিজেদের দিকে সোল সার্চিং করা দরকার। জি, মানে ডাইভার্সিফিকেশনের কথা তো অনেক দিন থেকেই বলা হচ্ছে, মানে সেটাই মানে হাই ভ্যালু প্রোডাক্ট উৎপাদনের মানে ওখানে প্রফিট মার্জিন বেশি, যেটা আমরা জানি আর কি, মানে সেই জায়গাগুলোতে আসলে আমরা যেতে পারছি না কেন? না পারছি না, এটা ইনভেস্টমেন্ট কি হচ্ছে না? পারছি না আমরা, এটা ঠিক না। আমাদের ওইরকম যেটা মজিদ ভাই বলেছেন, কিন্তু মেজর আইটেম হলো 4-5টা, এর বাইরে কিন্তু আপনার ওই যে ডাইভার্সিফিকেশন হয়েছে, আপনার স্যুটের ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে, আপনার স্পোর্টস ওয়্যারের আছে, আপনার লঞ্জারের আছে, এরকম নতুন নতুন আইটেমগুলো অনেকগুলো হয়েছে, কিন্তু মেইনলি এক্সপোর্ট হচ্ছে ওই মানে 5-7-10টা আইটেমের উপর, সেটাই উনি বলতে চেয়েছেন। আমাদের কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের ওয়ার্কারদের স্কিলনেসের প্রবলেম আছে। ওয়ার্কাররা ওই যেটা করার জন্য অভ্যস্ত, নতুন কোনো আপনার আইটেম হলে, নতুন কোনো প্রসেস হলে তারা কিন্তু ওইভাবে আপনার প্রোডাকশনটা করতে পারে না। এই প্রবলেমগুলো আমরা ফেস করতেছি, কিন্তু এটার জন্য যে ওয়ার্কফোর্স তৈরি করা, হিউম্যান রিসোর্স তৈরি করা, এগুলি কিন্তু স্পেশালাইজ ইউনিভার্সিটি, বিশেষ করে আমাদের বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, তারা কিন্তু এখানে একটা ভালো কাজ করছে। এই যারা আগে কিন্তু শুধু প্র্যাকটিক্যাল আপনার শিখতো ফ্যাক্টরির মধ্যে, এখন কিন্তু হাতে কলমে তারা ওই প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল এসছে, এটা শিখতে পারতেছে। শ্রমিকদের মানে উৎপাদনশীলতার যে উৎপাদনশীলতার সাথে প্রতিযোগিতা যারা দেশ, এটা যে সবার চেয়ে আমাদের ভিয়েতনাম, কম্বোডিয়া থেকে আমরা অনেক পিছিয়ে আছি, অনেক পিছিয়ে, সবার চেয়ে আমাদের হলো প্রোডাক্টিভিটি অনেক কম। সেখানে আমি বলছি যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যেটা, সেটা শেখানোর জন্য আমাদের ইউনিভার্সিটিতে কাজ করা হচ্ছে, ডাইরেক্ট ল্যাবগুলোতে কাজ করা হচ্ছে, আবার প্র্যাকটিক্যালি ফ্যাক্টরিগুলোতে নিয়ে কাজ করা হচ্ছে। আমি গত বছরই গিয়েছিলাম আপনার জার্মানিতে। ওখানে তাদের কারিকুলাম হলো আপনার সপ্তাহের 5 দিনের যে আপনার এডুকেশন,
3 দিন হলো থিওরিটিক্যাল ইউনিভার্সিটিতে হবে, 2 দিন আপনার প্র্যাকটিক্যাল ডাইরেক্টলি আপনার ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা শিখিয়ে আসবে। সেখানে বাংলাদেশের অনেক স্টুডেন্টরাও কাজ করতেছে। তো এরকম কারিকুলামের মধ্যে আমাদেরও কাজ হচ্ছে এখন স্কিল যত বাড়ানো যায়। এখন আপনার বায়াররা যদি যখন প্রাইস বাড়াবে না, অনেকগুলো কথা মোয়াজ্জেম ভাই বলেছেন, কিন্তু এগুলি প্র্যাকটিক্যালি আমরা ইমপ্লিমেন্ট করতে গিয়ে পারি নাই, হয় না। আপনার অনেকভাবে চেষ্টা করা হয়েছে, যে অ্যাসোসিয়েশনের কথা বলা হয়েছে, বিজিএমই বিকেএমই, প্রতিনিয়ত এগুলি নিয়ে রিসার্চ করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, কিন্তু হচ্ছে না, ব্যাটে বলে সংযোগটা হচ্ছে না। মানে এই স্কিল বাড়ানোর ক্ষেত্রে আসলে সরকারি কি উদ্যোগ আছে? সরকারের উদ্যোগ আছে। সরকার তো একটা খুব ভালো একটা ব্যবস্থা নিয়েছে। সরকার এনএসডিএ করেছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি করেছে। এই অথরিটির মাধ্যমে এই পর্যন্ত 16টা ইন্ডাস্ট্রি এটাকে কাউন্সিল করেছে, স্কিল কাউন্সিল করেছে বিভিন্ন সেক্টর ওয়াইজ। আমি একটা কাউন্সিলের প্রেসিডেন্ট। এরকম আরও 15টা কাউন্সিল আছে। তাদের মধ্যে যে কাজগুলো হচ্ছে, আগে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন মিনিস্ট্রি, বিভিন্ন আপনার অধিদপ্তর বিভিন্নভাবে আপনার সার্টিফিকেটগুলো দিত। এখন যে কাজটা হচ্ছে, একটা মাত্র অথরিটি আপনার সার্টিফিকেশন করবে, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের সাথে তাল মিলিয়ে কাজ করবে, সেটা হলো এনএসডিএ। তো এনএসডিএতে কীভাবে আমাদের স্কিল বাড়ানো যায়, যার যার সেক্টর অনুযায়ী, যার যে আপনার নো হাও আছে, তাদের মাধ্যমে কিন্তু কাজটা হচ্ছে। এটা শুধুমাত্র এনএসডি এর অফিসাররা যারা ওখানে কাজ করছেন তারা না, তারা এবং আমরা মিলে ইন্ডাস্ট্রির সাথে সংযোগ করে কিভাবে আপনার এই স্কিল বাড়ানো যায় সেই কাজগুলো আমরা করছি এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের যেসব শ্রমিক ভাই বোনেরা যারা বিদেশে যায়, তাদের জন্য একটা সেক্টর রয়েছে, ইনফর্মাল সেক্টর, তারাও কিন্তু কাজ করছে। একটা সময় গিয়ে এটা অনেক বড় কাজ দিবে। এনএসডি এর যেটা শুরু করেছেন, এটা শুরু হয়েছে 3-4 বছর হয়েছে মনে হয়। এটা এনএসডি এর যে উদ্যোগটা, সেটা একটা সময় আমাদের অনেক আগে এটা করা উচিত ছিল। এনএসডি এর মতো প্রতিষ্ঠান আর আগে করলে এটার সুফল আমরা ভোগ করতাম, সামনে পাবো। সেই যে প্রশ্নটা আপনি করেছেন, যে আমাদের বাংলাদেশের যে এখন যে অবস্থা, ডাইভার্সিফাই হয়েছে, হয় নাই যে তা না, কিন্তু যে পরিমাণে হওয়ার কথা ছিল সেই পরিমাণে ডাইভার্সিফিকেশন হয় নাই। আমরা সামনেও আরও সুযোগ আছে বাংলাদেশের। আমি মনে করি অনেকগুলো প্রতিযোগী দেশ যারা রয়েছে, তাদের কিন্তু সুযোগ নাই। চায়না চাইলেই কিন্তু তাদের যে 30% যে শেয়ার, এটা হুট করে বাড়াতে পারবে না। ভিয়েতনাম যে অবস্থায় আছে তারা পারবে না। আমাদের সুযোগ আছে, আমাদের বাংলাদেশের বাড়ানোর যথেষ্ট স্কোপ আছে। আমরা যদি চেষ্টা করি, আমাদের যদি অর্ডার থাকে, আমাদের স্কিলনেস থাকে, কারণ আমাদের যে ম্যানেজমেন্ট, আমাদের যে এন্টারপ্রেনার যারা আছে, ম্যাক্সিমাম এন্টারপ্রেনার হলো লোকাল। এখানে ফরেন ইনভেস্টমেন্ট নাই, খুব একটা নাই, এবং তাদের প্রতি বায়াররা অসম্ভব হ্যাপি। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণের অর্ডার যখন থাকে, তখন ব্যবসাটা ভালো হয়। আমি একটু অ্যাড করি নাসির ভাইয়ের বক্তব্যের সাথে। সিপিডির পক্ষ থেকে আমরা একটা গবেষণা করেছিলাম 3-4 বছর আগে, একটু পুরনো হলেও আমার মনে হয় এখনও রেলেভেন্ট। প্রথমত হচ্ছে যে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা, শ্রমিকের উৎপাদনশীলতার জন্য সবসময় শ্রমিকের দিকে আঙ্গুল দেওয়া হয়, যে শ্রমিক পারছে না। কিন্তু আদতে আমাদের ধারণা হচ্ছে যে কারখানার উৎপাদনশীলতা ক্ষেত্রে যে সার্বিক উৎপাদনশীলতা, শ্রমিকের ভূমিকা আছে সত্য, কিন্তু এই মুহূর্তে যে কম উৎপাদনশীলতা কারখানা পর্যায়ে, তার পিছনে আসলে শ্রমিক বহির্ভূত অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক কার্যক্রম রয়েছে, যেটার ভিতরে ম্যানেজমেন্ট রয়েছে, প্রফেশনালস রয়েছে, তাদের যে দুর্বলতা, সেটা অনেক গুরুত্বপূর্ণ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনি শ্রমিকদের দক্ষতা নিয়ে বলছিলেন। হ্যাঁ, আমরা প্রায়শই শুনি বাংলাদেশের শ্রমিকদের উৎপাদনশীলতা কম। এখন নাসির ভাইও সেটা একটু বললেন, কিন্তু আমরা এই উৎপাদনশীলতা কমের জন্য সবসময় শ্রমিককে দায়ী করি। কিন্তু মনে রাখা দরকার যে কারখানা পর্যায়ে উৎপাদনশীলতা কম বা বেশি হওয়ার পিছনে শ্রমিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সত্য, কিন্তু শ্রমিককে যারা পরিচালনা করেন, যে ব্যবস্থাপনা, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং সেই জায়গাটিতে আমি আসলে অঙ্গুলি নির্দেশ করছি যে বাংলাদেশের যে ম্যানেজমেন্ট দিয়ে আমাদের কারখানাগুলো চলছে, এই ম্যানেজমেন্ট একেবারেই কম উৎপাদনশীল এবং এরা যথেষ্ট মাত্রায় দক্ষ না। এবং তারা হয়তো একটা পর্যায় পর্যন্ত তারা দেশকে একটা পর্যায়ে কারখানাগুলোকে নিয়ে এসছেন তাদের, এবং এদের ম্যানেজমেন্টের অধিকাংশ পুরনো যারা রয়েছেন তারা একসময় শ্রমিক ছিলেন, ধীরে 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 তারা এখন ব্যবস্থাপক বা উচ্চ ব্যবস্থাপক পর্যায়ে গিয়েছেন। এটা একদিক থেকে ভালো দিক, সেটা। কিন্তু গার্মেন্টস সেক্টর এখন যে জায়গায় গিয়েছে, বা যে আগামী দিনে যে জায়গায় অ্যাসপিরেশনস বা এই গার্মেন্টস সেক্টরকে নিয়ে যাওয়া, $100 বিলিয়ন নিয়ে যাওয়া, তার জন্য এই ব্যবস্থাপনা মোটেই উপযুক্ত না।
এবং সেটার জন্য আমরা বলেছিলাম যে প্রত্যেকটি ভিত্তিক জব ভিত্তিক বা অকুপেশন ভিত্তিক কিছু ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া দরকার। যেমন শ্রমিকদের জন্য ন্যূনতম 8ম শ্রেণী পাস এটা হতে হবে। ঠিক একইভাবে কেউ যদি HR এর ম্যানেজার হতে হয় তাহলে তার HR রিলেটেড সংশ্লিষ্ট ট্রেনিং থাকতে হবে, অথবা তিনি যদি মার্চেন্ডাইজিং হোক অথবা অপারেশনের কোনো ম্যানেজার হতে চান, কিন্তু তাকে সেই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে তার ডিগ্রি থাকতে হবে অথবা ট্রেনিং থাকতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা গবেষণা করে যেটা দেখছি যে HR এর যারা রয়েছেন তিনি হয় আরবি থেকে পড়েছেন, তিনি সোশ্যোলজি থেকে পড়েছেন, অথবা তিনি বাংলা থেকে পড়ে এসছেন, বা ম্যানেজমেন্টেও তাই এই ধরনের লোক। এমনকি কোনো কোনো ক্ষেত্রে এমনও ছিল অন্তত 2018 সালে তখনকার গবেষণায় ম্যানেজার সে, কিন্তু তিনি আসলে 10ম শ্রেণী পাস করেন নাই, কিন্তু তিনি তার দক্ষতা দিয়ে সেখানে পৌঁছেছেন, সেটাকে আমি অনার করছি। কিন্তু আমি বলছি যে ধরনের ডায়নামিক সেক্টরকে নিয়ে যেতে চাই তার জন্য আমাদের ওই ধরনের আধুনিকায়িত ব্যবস্থাপনা সংক্রান্ত নর্ম, নলেজ, প্র্যাকটিস এগুলো জানা দরকার আছে। এবং সেটার জন্য আমি মনে করি যে অ্যাসোসিয়েশনগুলো দেওয়া উচিত তাদের মেম্বারদেরকে বোঝানো এবং সেই জন্য ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া সেট করে দেওয়া, সেটা ওয়ার্কার হোক, সেটা ম্যানেজমেন্ট প্রফেশনালস হোক, সেটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসের হেড হোক অথবা HR এর হেড হোক, যে কেউ হোক, তার জন্য ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া। এবং সেটা আমি এই কারণে বলছি যে এই একই দক্ষতাকে মেনটেন করতে পেরেছে বলেই শ্রীলঙ্কার ম্যানেজাররা এখানে এসেও ভালো করেন, বা ইন্ডিয়ান ম্যানেজাররা এখানে এসে ভালো করেন, অথবা টার্কিশ বা কোরিয়ান অথবা পাকিস্তানি লোক এসে এখানে ভালো করছেন। কিন্তু আমাদের ওই ধরনের ন্যূনতম স্ট্যান্ডার্ডাইজেশনে আমরা যাচ্ছি না, এবং যাচ্ছি না এই কারণে আমরা ভয় পাই যে এটা যদি করি তাহলে তো লোক পাবো না। কিন্তু এই যে লোক পাবো না এই ভয় করতে করতে এই যুযুদ্ধের মধ্যে থাকার জন্য আমরা লোক আর ডেভেলপ করতে পারছি না। কিন্তু যদি একবার আপনি সেট করে দেন এবং টার্গেট দিয়ে দেন যে হ্যাঁ এই নিয়মটা আগামী 3 বছর পর থেকে কার্যকর হবে, সাথে সাথে দেখবেন সংশ্লিষ্ট একাডেমিক অর্গানাইজেশন দাঁড়িয়ে যাবে, ট্রেনিং অর্গানাইজেশন দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, গার্মেন্টস সেক্টরে তো 3 বছর পর থেকে তো আর এই এন্ট্রি লেভেলে এইগুলো না থাকলে তো আর নিতে পারবে না। এবং এগুলোকে যদি যে NSD এর কথা বলা হচ্ছে, এদের অ্যাক্রিডিটেশন যদি লিঙ্ক করে দেন তাহলে দেখবেন যে অবভিয়াসলি এই স্ট্যান্ডার্ডগুলো আপগ্রেড করতে হবে। সুতরাং ওই আপগ্রেডেশনটি কিন্তু আমাদের এখানে নাই, যেটা আমাদের এখানে প্রয়োজন। একই সাথে আমাদের এখানে বিদেশি প্রফেশনালসদেরকে ওনারা নিচ্ছেন, প্রচুর পরিমাণ বিদেশি প্রফেশনালস এখানে কাজ করেন, এবং যুক্তি দেওয়া হয় যে আমাদের লোকাল প্রফেশনালসরা সেটার জন্য রেডি না। তাহলে ওই কি হলে তারা আমাদের প্রফেশনালসদেরকে নেবেন, সেই ধরনের ট্রেনিং বা ক্যাপাসিটিগুলো তো আমাদের এখানে বিল্ড আপ করা দরকার। BGMEA ফ্যাশন ইউনিভার্সিটি অবশ্যই খুব ভালো কাজ করছে, আমি খুবই আমি গিয়েছিও কয়েকবার, ভালোই লেগেছে। কিন্তু কথা হচ্ছে এককভাবে একটা অর্গানাইজেশনের জন্য সব কিছু করা হয়তো ডিফিকাল্ট। সুতরাং এই ধরনের আরও একাডেমিক অর্গানাইজেশন সৃষ্টি হওয়া দরকার, এই ধরনের অ্যাক্রিডিটেশন, ট্রেনিং, ফ্যাসিলিটি এগুলো আরও বৃদ্ধি করা দরকার। সেই জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে আমাদের কম তৈরি হচ্ছে। সুতরাং আমি মনে করি যে স্কিল বা প্রোডাক্টিভিটি বা ডাইভার্সিটি, এই যে পণ্যের ডাইভার্সিটি নার জন্য ওয়ার্কারের স্কিলের দায় দেওয়া হচ্ছে, সেই জিনিসগুলো প্রকারান্তরে কিন্তু কারখানার আগ্রহ রয়েছে কিনা, উৎসাহ রয়েছে কিনা, এবং একটা ল্যাগ পিরিয়ড মেনটেন করে তারা একটা ন্যূনতম স্ট্যান্ডার্ডগুলো দিয়ে দেবেন কিনা, এটার সাথেও রিলেটেড। যে এমনি মোহাম্মদ আসিফ, নতুন বিনিয়োগ কেমন হচ্ছে আপনাদের খাতে? আমাদের কাছে তো এটা তো চলমান বিনিয়োগ। যারা এক্সিস্টিং ফ্যাক্টরি যাদের আছে তারা এক্সপান্ড হচ্ছে প্রয়োজন অনুসারে। আর এখন তো এই পরিমাণে আপনার অর্ডার নাই। বিনিয়োগ তখনই হয় যখন পর্যাপ্ত অর্ডার থাকে। ওই যে মোয়াজ্জেম ভাই যে কথাগুলি বলেছেন ওনার সাথে আমি আংশিকভাবে কিছু জায়গায় একমত, যেটা আপগ্রেডেশন বা আপস্কিলিং করার জন্য NSDA কিন্তু কাজ করছেন। আমাদের যে ট্রেডিশনাল যারা ম্যানেজমেন্টে অনেক লোক আছেন যারা টেকনিক্যালি খুব সাউন্ড, কিন্তু এডুকেশনাল তাদের কোয়ালিফিকেশান নাই, সেই জায়গাটাকে যদি আপস্কিলিং করার জন্য তাকে ওটা আরও বেশিভাবে শেখানোর জন্য, যিনি যেটা স্কিলের গ্যাপ যেটা আছে, অবশ্যই শ্রমিকদেরকে পরিচালনা যারা করেন মিড লেভেল ম্যানেজমেন্ট এবং ফ্যাক্টরি ম্যানেজমেন্ট, তাদের দায়িত্বটা সবচেয়ে বেশি। ফ্যাক্টরিকে ওয়ার্কারকে যেভাবে আপনার মোটিভেট করবে, যেভাবে তাকে ট্রেন করে কাজ করাবে, সেভাবে কিন্তু সে প্রোডাক্টিভিটিটা দিবে। সেই জায়গাটায় আপনার আমাদের মিড লেভেল ম্যানেজমেন্ট যারা কাজ করেন
তারা যদি এক্সপার্ট হয়, তারা যদি নতুন নতুন আপনার ইস্যুগুলো রপ্ত করতে পারেন, তাহলে কিন্তু আমাদের প্রোডাকশনটা বেশি হবে। শুধু একটা বিজিএম ইউনিভার্সিটি না, আরও অনেকগুলো কিন্তু ইউনিভার্সিটি কাজ করছে, কিন্তু স্পেশালাইজ ইউনিভার্সিটি যেগুলি হয়েছে সেগুলি মানে গার্মেন্টস রিলেটেড আছে, টেক্সটাইল রিলেটেড আছে, অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু কাজ করছে, এখান থেকে বের হচ্ছে। আগে যে পরিমাণ বিদেশি লোক কিন্তু বাংলাদেশে কাজ করতো গার্মেন্টসে, সেই পরিমাণ লোক এখন কিন্তু বাংলাদেশে নাই বর্তমানে, এবং ওইরকম খুব বেশি প্রয়োজন না হলে বাইরের লোককে হায়ার করে না কেউ। কারণ আমাদের যে পরিমাণ এখন মিড লেভেল এবং হায়ার লেভেল ম্যানেজমেন্ট যারা বের হচ্ছে টেকনিক্যালি এবং এডুকেশনালি যারা এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু খুব ভালো কাজ করছে। আপনি নিশ্চয়ই জানেন আমাদের কি নাম, আমাদের ইউনিভার্সিটি থেকে বের হয়েছে সে সিএনএর কান্ট্রি ম্যানেজার স্বপ্না। হ্যাঁ, এরকম অনেকেই কিন্তু আবার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর কিন্তু অনেক বড় বড় দায়িত্বে আমাদের স্টুডেন্টরা চলে যাচ্ছে ওই জায়গায়। কারণ আমাদেরকে তাদেরকে সুযোগ সুবিধা দিলে কিন্তু তারা অনেক ভালো জায়গায় ভালো কাজ করতে পারবে। আরও অনেক ছেলে মেয়ে আছে যারা কাজ করছে, আবার অনেকে বের হয়ে ওখান থেকে। আমি গত ইয়েতে দেখলাম, ওই যে আমাদের রিউনিয়নে দেখলাম যে প্রায় 5,000 স্টুডেন্টের মধ্যে 140 জন এন্টারপ্রেনার হয়ে গেছে। তারা হাজার হাজার মানুষের কিন্তু কর্মসংস্থান করছে, শুধু চাকরির পিছনে ঘুরছে না, কিন্তু তারা নিজেরাই কিন্তু ফ্যাক্টরি করে কর্মসংস্থানের সৃষ্টি করছে। এটা একটা কিন্তু আবার ডাইমেনশন। সেখানে আপনার প্রোডাক্ট এবং মার্কেট ডাইভার্সিফিকেশন আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি হলো স্কিলনেস বাড়ানো। এই তিনটা জায়গায় যদি আমরা নজর দিতে পারি, আমাদের প্রোডাক্টে ডাইভার্সিফাই করা, যে গতানুগতিক যে প্রোডাক্টগুলো রয়েছে সেখান থেকে বের হয়ে আপনার নতুন নতুন মার্কেট, যেটা মোয়াজ্জেম ভাই বলেছেন যে আপনার মিডল ইস্ট। আমি গত বছর গিয়েছিলাম বাগদাদে, তারা খুব ইন্টারেস্টেড বাংলাদেশ থেকে আপনার গার্মেন্টস কেনার জন্য। তারা জানেও না যে বাংলাদেশ এরকম একটা অবস্থানে আছে, এই যে আমাদের কাছের একটা দেশ, ওরা জানে না কিন্তু বাংলাদেশ যে গার্মেন্টসে এত ভালো করতেছে। যাওয়ার পরে ওরা আশ্চর্য হয়ে গেছে। আমাদের বিজিএমের প্রেসিডেন্টও ছিলেন সেই সময়ে। তো আমরা দেখলাম যে এই দেশগুলোকে যদি আমরা এক্সপ্লোর করতে পারি, আমরা নতুন নতুন মার্কেট যদি আপনি এক্সপ্লোর করতে পারি, সেক্ষেত্রে আমাদের যে অর্ডারের যে প্রবলেমগুলো আছে সে অনেকখানি কমে যাবে। জি, আমরা একটু দ্রব্যমূল্য পরিস্থিতি, মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। তো এই পর্যায়ে আলোচনা আমাদের সাথে অনলাইনেও যুক্ত হচ্ছেন একজন অতিথি, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। জি হেলাল উদ্দিন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে আসবো, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা একটু ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছে জানতে চাচ্ছি যে মূল্যস্ফীতি আমরা যদি দেখছি যে অনেক দিন ধরে আসলে 9% উপরে, এবং বলা হচ্ছে অনেক লক্ষ্য সেট করা হচ্ছে, কিন্তু এটা আসলে নানাভাবে আসলে কমানো যাচ্ছে না। মুদ্রানীতির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে, আরও অনেক পন্থা নেওয়া হচ্ছে। তো মানে দ্রব্যমূল্য পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, মানে আপনার কি মনে হয়? মানে আমরা যেটা আমাদের যে অভিজ্ঞতা, মাঠের অভিজ্ঞতা, যে অনেকেই বলছেন, সাম্প্রতিক সময় কিছু গবেষণায় বেরিয়ে এসেছে শহরাঞ্চলে দারিদ্র্য বাড়ছে, অনেকে নতুন করে দরিদ্র হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। মানে আপনাদের অবজারভেশনটা কি আসলে? আমার মনে হয় যে সরকার মনে হয় সব ছেড়ে দিয়েছেন, এরকম আমার কাছে কেন যেটি মনে হচ্ছে। যে অনেক চেষ্টা চরিত্র করার উদ্যোগের কথা শুনেছিলেন, নতুন সরকার এসছেন, সাথে সাথে রমজান আসবে, সেই সময় এক ধরনের বিভিন্ন রকমের উদ্যোগের প্রস্তুতি চলছিল, কিন্তু তারপর কিছু উদ্যোগের কিছু প্রাথমিক কিছু দেখতে পাচ্ছি। কিন্তু প্রকারান্তরে গিয়ে সামগ্রিকভাবে যে মূল্যস্ফীতিতে তার যে একটা ছাপ, সেটি কিন্তু এখনো পড়েনি। বরঞ্চ এই মাসে, যেটা মার্চ মাসে যে তথ্য, সেটা ফেব্রুয়ারি থেকে আরো কিছুটা বেড়েছে দেখতে পাচ্ছেন, 9.8 হ্যাঁ 8 গিয়ে উন্নীত হয়েছে। আমার ধারণা যে মূল্যস্ফীতি এই যে 9% যে এত উপরে, আমাদের কিন্তু সাম্প্রতিক পুরনো ইতিহাসে কিন্তু এত উচ্চ মূল্যস্ফীতিতে আমাদের থাকতে হয়নি, এবং সে কারণে কিন্তু যারা কিনা নির্দিষ্ট আয়ের মানুষ, তাদের জন্য আসলে জীবন আসলে অসহনীয় একটা পরিস্থিতি এই মুহূর্তে, সেটা সকলেই আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। সুতরাং তাদের জন্য সহনীয় মাত্রায় মূল্য আসা এটা খুবই জরুরি। কিন্তু এটা ঠিক যে এই মুহূর্তে যে বৈশ্বিক যে পরিস্থিতি, বাংলাদেশের যে রিজার্ভের যে পরিস্থিতি, যেহেতু আমদানি নির্ভর আমাদের খাদ্যপণ্যের একটা বড় অংশ, ফলে কিছুটা উচ্চ মূল্য থাকবে, সেটাও আমার ধারণা যে কেউ অস্বীকার করছেন না। কিন্তু যে মাত্রায় উচ্চ মূল্য রয়েছে সেটির সাথে বরঞ্চ আমরা দ্বিমত করছি, এবং সেই জায়গাটির একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে যে বাজারের ব্যবস্থাপনার ক্ষেত্রে, অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্বলতা।
এবং সেই জায়গাটিতে আমার মনে হয় যে বড় বড় যারা ব্যবসায়ী রয়েছেন, যেটা হেলাল ভাইও সাথেও কয়েকবারই আমাদের বাহাস হয়েছে বলা যেতে পারে, যে সেটা হচ্ছে অল্প কয়েকজন বড় ব্যবসায়ী যেহেতু পণ্য বাজারগুলোর এক ধরনের পণ্যের সরবরাহ নিয়ন্ত্রণ করছেন, সেই জায়গাটিতে গভর্নমেন্ট প্রায়শই খুব অসহায় বোধ করেন এবং এদেরকে কোনোভাবেই সরকার বাগে আনতে পারছেন না। এবং বাগে আনার জন্য সরকার যে ধরনের ব্যবস্থাগুলো নেন প্রায়শই সেগুলো খুব তড়িৎ ব্যবস্থা হয়, এই বেড়ে কমে যাবে, অনেকটা জনগণকে কোনো রকম একটা তুষ্টিতে দেওয়া। কিন্তু বাজার ব্যবস্থার এই যে দুর্বলতা, সেটা হলো অধিক সংখ্যক ডিমান্ড রয়েছে, অধিক সংখ্যক আসলে ভোক্তা রয়েছে, তার জন্য অল্প সংখ্যক আসলে সাপ্লায়ার। এটি কিন্তু একটা কম্পিটিটিভ বাজারের জন্য ভালো লক্ষণ না। এবং এই জায়গাটিতে আপনাকে অধিক সংখ্যক আসলে সাপ্লায়ারকে নিয়ে আসতে হবে। এই কতিপয় আপনি প্রত্যেকটি বাজারে দেখেন, এটা চাল বলেন, এটা চিনি বলেন, ডাল বলেন, তেল বলেন, সবগুলো কিন্তু আপনি ধরে ধরে বলতে পারবেন যে কে কোন বাজারের ক্ষেত্রে কত শতাংশ তার মার্কেট সাপ্লাই। এই জায়গাটির ক্ষেত্রে যদি আপনি দীর্ঘমেয়াদী কৌশল না নেন, কালকেই যদি সমাধানের চেষ্টা করেন সমাধান পাওয়া যাবে না, বরঞ্চ আপনাকে দীর্ঘমেয়াদে আইনি সংস্কার দরকার, সাপ্লাই চেইনগুলো রেগুলারাইজেশন দরকার, ফর্মালাইজেশন দরকার, ট্রানজ্যাকশনগুলো ট্রান্সপারেন্ট হওয়া দরকার, ডিজিটাল হওয়া দরকার, এবং মার্কেটে যাতে কোনো ক্ষেত্রে সাপ্লাইয়ের লেনদেনের ঊর্ধ্বসীমা ঠিক করে দিতে হবে, যাতে ছোট ব্যবসায়ীরা যাতে এই বাজারে ঢুকে ব্যবসা করতে পারে, সেরকম একটা সিস্টেমে যেতে হবে, যেটার জন্য অন্তত 2 থেকে 5 বছর সময় প্রয়োজন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জি, আপনার কাছে আসবো একটু। মোহাম্মদ হেলালুদ্দিন, আপনার কাছে একটু জানতে চাচ্ছি আসলে বাজার ব্যবস্থাপনায় আমরা ভালো করতে পারছি না কেন? ধন্যবাদ আপনাকে। মজদুমের কথা শুনছিলাম। আপনি দেখেন সংকটময় বৈশ্বিক পরিস্থিতির মাঝে আমাদের মাথাপিছু আয় কিন্তু প্রায় $2,961। এরপরে কিন্তু আমাদের এখন যে কষ্ট বা আমাদের এখন যে টানাপোড়েন, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। যেহেতু আমাদের আয় বৈষম্য একটা চরম জায়গায় চলে গেছে, হ্যাঁ, এই আয় বৈষম্যের কারণে একটা নিম্ন আয়ের মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে। এখন বাজার ব্যবস্থা কথা বলছেন, বাজার ব্যবস্থাপনা কি ইচ্ছা করলে একজন ব্যবসায়ী অথবা মজদুম এখানে আছেন, ওনারা সিনিয়র গবেষক, জিনিসের দামপত্র কিন্তু প্রথম দিকে বেড়েছিল, পরের দিকে মোটামুটি কমে এসছে, এখন আবার বাড়তে শুরু করেছে। অর্থাৎ এই যে মানে বাজার যে ওঠানামা করছে, তার যে কারণটা কি আপনি দেখেন, যদি এভাবে খেয়াল করেন, আমাদের যে চিনির যে রিফাইনারি গুলো আছে, আমি তো খুব দায়িত্ব নিয়ে বলছি, অনেকে বলবেন না কথাগুলো, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই রিফাইনারি গুলো এক ধরনের চাপের মুখে পড়ে গেছে। এখন এই যে আমাদের, এটা তো সাধারণ নিয়মের কথা, অর্থনীতির সংজ্ঞার কথা আমার চেয়ে মধ্যমে আরো বেশি ভালো বুঝবেন, যে যখন আমার দেশে দাম অনেক বেশি থাকবে, পার্শ্ববর্তী দেশে দাম কম থাকবে, তখন তো আর মিলগুলো চলবে না, পার্শ্ববর্তী দেশ থেকে আমার দেশে চিনি ঢুকবে। এবং আপনি যদি এভাবে খেয়াল করে দেখেন, আমি অনেক ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, ওনারা বলেছেন চিনির বিক্রি একেবারে নাই বললেই চলে। অর্থাৎ আমাদের দেশে যে রিফাইনারি গুলো ছিল, তারা চিনি এখন বিক্রি করতে পারছেন না, বা চিনি সেভাবে আমদানি করছেন না। এইভাবে যদি চলতে থাকে, আমাদের চিনি রিফাইনারি গুলো কিন্তু আলটিমেটলি বন্ধ হয়ে যাবে। এখন আমার মনে হয় যেভাবেই হোক, আমাদের এই যে বৈষয়িক কারণ তো আছে, কিন্তু আমরা যে ইন্টারনাল যে বিষয়গুলো আছে, দেখেন বাংলাদেশ ব্যাংক তারা কিন্তু সঠিকভাবে কোনো পরিসংখ্যানই দিচ্ছেন না, কি কারণে আজকে এই ডলারের দাম বাড়ছে। আপনি দেখেন গত 3-4 দিন যেমন ডলারের দাম বাড়ছে, আমাদের বিভিন্ন পণ্যের দাম বাড়ছে। এখন এইগুলো দিন শেষে দোষ দিবেন ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা কি ইচ্ছা করলে সেটা নিয়ন্ত্রণ করতে পারে? আসলে নীতি নির্ধারণের বিষয় থাকে। এই নীতি নির্ধারণটা কতটুকু স্বচ্ছ হচ্ছে, কতটুকু দেশপ্রেমের মধ্য দিয়ে হচ্ছে, এইটা আজকে আমার মনে প্রশ্ন, যে আসলে আমরা যাচ্ছি কোথায় এবং আমাদের শেষ পরিণতিটা কোথায় হবে। মানে সেক্ষেত্রে বলা হচ্ছিল, যেমন মজিম ভাই যেমনটি বলছিলেন, যে গুটি কয়েক ব্যবসায়ীর হাতে আসলে অনেক পণ্যের বাজারটা নিয়ন্ত্রণে চলে গেছে, মানে সেটা আপনারা মানেন কিনা, বা এটা তো এক ধরনের সিন্ডিকেটই আমরা বলতে পারি। আচ্ছা, এটা তো সহজ কথা, ঠিক আছে। এই গুটি কয়েকজন ব্যবসায়ী তো বাংলাদেশের ব্যবসায়ী, তো অসুবিধা তো নাই। আপনি জাপানের অর্থনীতি আপনি খুঁজে দেখবেন যে বেশ কয়েকজনের হাতে জাপানের অর্থনীতি, ভারতের অর্থনীতি কিন্তু গুটি 40-50 জনের হাতে। অর্থাৎ এটা বড় সমস্যা না। সমস্যা হচ্ছে যে আমাদের যে বর্তমান পরিস্থিতি, আমরা কি আমাদের পণ্য দিয়ে আমরা কি বাজারজাত করতে পারছি কিনা, আমরা ট্যাক্সেশনের বিষয়, আমরা কি সেই জায়গায় অন্য দেশের সঙ্গে আমরা কম্পিট করতে পারছি কিনা, আমার ব্যবসায়ী সেটা পারছি কিনা। ঠিক আছে, আপনার 5 জন বা 7 জন রিফাইনারি আছে, আমি ধরে নিচ্ছি, এদের কিন্তু মানে রেগুলেটরি বোর্ড আছে, বিভিন্ন
সংস্থা আছে, এনএসআই, ডিজিডিএফআই থেকে শুরু করে অসংখ্য সংস্থা আছে যারা তাদেরকে দেখভাল করতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু এই যে একটি অবস্থা যে আমার দেশে চিনির দাম হবে 150 টাকা আর পার্শ্ববর্তী দেশের চিনির দাম হবে আপনার এই 45 রুপি, তাহলে আপনি এটাকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে? দোষ কার? এই দোষকে এই 5-6টা রিফাইনারি, আমি বাদ দিলাম রিফাইনারির কথা, অন্য জিনিসগুলো আপনি দেখেন। আজকে ডলারের দামের কথা আপনি দেখেন, আমরা কোন ক্রমে কি ডলার নিয়ন্ত্রণ আনতে পারছি? আমাকে যেহেতু আমদানি নির্ভর, যেটা মধ্যে বলেছেন যে আমরা আমদানি নির্ভরশীল দেশ, সেখানে ডলারের দাম যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, সরকারের এটা একটা, বাইরের কার্বন একটা, তো এইভাবে আমরা কিভাবে আমরা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবো আমি জানি না। বাট একটি কথা তো সত্য যে বৈশ্বিক এত মানে সংকটের মধ্যেও আমরা কিন্তু এখনো এগোচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি, চেষ্টা করছি। কিন্তু আমাদের মনে হয় যে এই মুহূর্তে আরেকটু খেয়াল রাখার দরকার যে এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক ওনারা কি যথাযথ কাজটি করছেন কিনা, এই জায়গাগুলো আমার মনে হয় এই মুহূর্তে খতিয়ে দেখার বিষয়। এমনি বাজারে যে অস্থিরতা বা আমরা দেখছি একবার এক এক পণ্যের বাজার অস্থির হচ্ছে, মানে আপনার মতামতটা কি আসলে? এটা মানে এর জন্য দায়ী কি আসলে? দায়িত্ব হচ্ছে বাজার ব্যবস্থাপনা বলার সুযোগ দেয়। আপনি কি ইচ্ছা করলে এখন এই আপনার কি বলে এই ইয়ে আমাদের টমেটো বলেন বা অন্য শাকসবজি বলেন, ইচ্ছা করলে দাম বাড়াতে পারবেন? আমদানি কিন্তু পণ্যের দাম বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? আমাদের যেহেতু ডলারের সংকট আছে, আমরা এলসি করতে পারছি না, এবং এলসি এবং আমাদের সঠিক কোনো পরিসংখ্যান নাই। আমাদের পরিসংখ্যান যখন সঠিক থাকবে না, তখন তো দেখবেন যে হঠাৎ করে জিনিসের দাম কমে যাচ্ছে, একেবারেই কমে যাচ্ছে। আবার যখন এটা সংকট অব্যাহত যখন ব্যবসার লস দেয়, তখন কিন্তু সে পরবর্তী পর্যায়ে আমদানি করার উৎসাহ সে হারিয়ে, তখন বাজারে এক ধরনের সংকট সৃষ্টি হয়। আপনি দেখেছেন কয়েকদিন আগে আদা এবং রসুনের দাম, যারা আদা এবং রসুন আমদানি করেছিলেন তারা পার কেজিতে 15 থেকে 20 টাকা ওনারা লোকসান ঘুরেছেন। এরপরে এটার আমদানি কমেছে। এখন কখন আমদানি কমছে, কখন আমদানি বাড়ছে, এর কোন সঠিক পরিসংখ্যান কি বাংলাদেশ ব্যাংক জানে? অথবা আমাদের পরিসংখ্যান গুলো যারা এই নিয়ে কাজ করেন তারা কি খেয়াল রাখেন যে আসলে কখন পণ্যের দাম মানে আমদানি কমছে, কখন আমদানি বাড়ছে? অর্থাৎ এইগুলো যতক্ষণ পর্যন্ত মনিটর করতে না পারবে, যথাযথভাবে মনিটর করতে না পারবে, যথাযথ পরিসংখ্যান না থাকবে, ততক্ষণ পর্যন্ত দিন শেষে ব্যবসায়ীদের দোষারোপ করবে। তাতে করে ব্যবসায়ী যে খুব মানে সুখের মধ্যে আছে, বিশেষ করে আপনার এসএমই খাতে যারা ব্যবসা করে তাদের তো না বিশ্বাস। তারা যদি আপনি মনে করেন যে আপনি যে ইতিমধ্যে সরকার বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্তটা নিয়েছে যে এসএমই খাতে এখন দেখেন প্রায় 14% ইন্টারেস্ট আমাদের দিতে হচ্ছে, তারপরে ব্যাংকগুলো হিডেন চার্জ দিয়ে যাচ্ছে, এরপরে ব্যাংকগুলো সিদ্ধান্ত নিয়েছে যারা এসএমই খাতে ব্যবসা করবেন তাদের কাছে 1% টাকা কেটে নিয়ে যাবেন সুপারভিশন চার্জ হিসাবে। এইটা কিসের চার্জ? কিসের সুপারভিশন? আমি ব্যাংক থেকে লোন নিচ্ছি, ব্যাংকের মালিক বাংলাদেশে একমাত্র দেশ যেখানে ব্যাংকের মালিকানা আছে। পৃথিবীর কোন দেশে ব্যাংকের মালিকানা থাকে আমার জানা নেই। ব্যাংকের মালিকানা হচ্ছে রাষ্ট্রের আর হচ্ছে যারা আমানতকারী তাদের। কিন্তু আমাদের দেশে ব্যাংকগুলো তৈরি হচ্ছে দানবীয় কায়দায়। অতএব আপনি বিশ্বাস করেন এই প্রভাব আগামী 1-1.5 বছরের মধ্যে যদি এই মুহূর্তে এগুলোকে ইমিডিয়েটলি যদি এখানে আছেন একজন বিজেপির সাবেক ভাইস প্রেসিডেন্ট আছেন, আমি খুব খোলামেলাই বলছি, হ্যাঁ, যে যদি ইমিডিয়েট এইগুলো সলভ করা না হয় আমাদের কিন্তু আসলে বড় ধরনের বিপদ অপেক্ষা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আমি বড় অর্থনীতিবিদ না, আমি একজন সাধারণ মানুষ, মানে সাধারণ ব্যবসায়ীদের নিয়ে কাজ করি। তাদের মধ্যে যে হতাশা, তাদের মধ্যে যে সংকট, এই সংকট উত্তরণের কি পথ আমি জানি না। জি জি, বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। ডক্টর খন্দকার গোলাম মজিম, যে বিষয়টা আসলে ঘুরে ফিরে আসছে সাম্প্রতিক সময় আলোচনায়, আমরা দেখেছি যে বেশ কিছু তথ্য নিয়ে বিভ্রাট, মানে আমাদের উৎপাদন কতটুকু, আমদানি কতটুকু দরকার, মানে এই জায়গাটা আসলে হ্যাঁ, আমার মনে হয় যে যেটা জনাব হেলাল তার বক্তব্যে বলেছে যে তথ্য নেই বা তথ্যপাত্র নেই, এই জায়গাটাতেই আমি বলতে চাচ্ছিলাম যে দীর্ঘমেয়াদে একটা ফর্মাল একটা স্ট্রাকচার থাকতে হবে বাজারের। অর্থাৎ কোন কোন আমদানিকারক কি পরিমাণ পণ্য আমদানি করছেন, তার কি পরিমাণ মজুদ রয়েছে, তার ডিলারদের হাতে কি পরিমাণ পণ্য রয়েছে, কি পরিমাণ পণ্য শিপমেন্ট হচ্ছে, এই সমস্ত তথ্যপাত্রগুলো যদি নিয়মিত ডিজিটাল ওয়েতে যদি জানার সুযোগ থাকে, তাহলে ওই যে ব্যবসায়ীদের যে হাত পুড়ে যায় যে হুট করে এনেছে রসুনের দাম পড়ে গিয়েছে, হুট করে এনেছে এখন আবার বাজারে চিনির দাম নেই, এই ধরনের যে জিনিসগুলো অ্যাভয়েড করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে এই তথ্যগুলো যদি আবার আপনি ব্যবসায়ীদের কাছে জিজ্ঞেস করেন, হিলাল ভাইয়ের সাথে এই তর্ক তো বহুদিনের, যে এই তথ্যগুলো যদি বলা হয় আচ্ছা ব্যবসায়ীদের এই তথ্যগুলো যাতে তারা নিয়মিত তারা এনবিআর কে দেন অথবা নিয়মিত তারা কমার্স মিনিস্ট্রি
মিনিস্ট্রিতে তারা যেন দেন। তখনই এবার হেলাল ভাইরা পিছিয়ে যাবেন, না ব্যবসায়ীরা কেন দিতে যাবে, আমদানির তথ্য তো সব আসলে কাস্টমসের কাছে আছেই, সেখান থেকে এইটা করা হয় না কেন। কিন্তু সমস্যা হচ্ছে কাস্টমসের কাছে যে আমদানির তথ্য, সেই তথ্য আর বাজার যে যারা নিয়ন্ত্রণ করছে সেই তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে। বা সাধারণত আমরা যতদূর আমাদের গবেষণায় বলে যে মনে হবে যে বাজারে চিনি আমদানি করছেন বা তেল আমদানি করছেন অনেকে, নাম দেখবেন বিভিন্ন নাম আছে, কিন্তু এদের প্রত্যেকের পিছনে সুতো আসলে একটা জায়গায় লাগানো, অর্থাৎ বিভিন্ন নামে বেনামে রয়েছে, কোম্পানি খোলা আছে, কিন্তু আসলে একজনের অর্থই আসলে বিনিয়োজিত হচ্ছে এখানে। সুতরাং এনবিআর এর তথ্য দেখলে বা কাস্টমসের তথ্য দেখলে আপনি আসলে সেই জায়গাটি পাবেন না। সুতরাং আমাকে তথ্য উপাত্ত বলেন, বাজারে পণ্য কিভাবে নির্ধারিত হবে, এটা কখনোই অনুমান নির্ভর কিছু হওয়া উচিত না। এটা কেন ট্যারিফের জন্য হচ্ছে না কম হচ্ছে, একে দায়ী করো ওকে দায়ী করে, এগুলো কিছুই করা দরকার নাই। যদি বাজার ব্যবস্থার এই পুরো জিনিসটা যদি স্বচ্ছতার সাথে অপারেট করে, অর্থাৎ কে কতটুকু বাজারের নিয়ন্ত্রণ আছে না আছে এবং সেখানে বাজারে সে প্রভাব বিস্তার করছে কিনা। হুট করে চিনির বাজারে হুট করে শুনলাম যে বড় একজন চিনি রিফাইনারি রিপেয়ার মেনটেন্যান্সের জন্য তার বেশির বন্ধ করে দিয়েছেন। হতে পারে রিপেয়ার মেনটেন্যান্স লাগতে পারে, কিন্তু ওরকম একটা ক্রাইসিস পিরিয়ডে রমজানে গত বছর, এবছর না আগের বছর, ওরকম একটা সময় রিপেয়ার মেনটেন্যান্স হওয়ার ক্ষেত্রে সন্দেহ তৈরি হয় এবং তখন উচিত ছিল কম্পিটিশন কমিশনের গিয়ে ওখানে ইনভেস্টিগেট করে দেখা আদতেই গিয়ে আসলে হয়েছে কিনা। কম্পিটিশন কমিশনের পক্ষ থেকে 2-3 বার গিয়ে তেল মিল কিছু ইনভেস্টিগেট করা হয়েছে আমদানিকারকদের, দেখা আছে যে বসিয়ে রাখা হয়েছে তেল কলগুলোকে রিফাইন না করে, এবং তখনই বোঝা যায় যে যেহেতু তারাই মাত্র সরবরাহকারী, সুতরাং যে বন্ধ করে রাখা তার মানে বাজারে সাপ্লাই কমিয়ে দেওয়া, এবং ডিলাররা হয়ে গেছে আমদানিকারকের চেয়ে ডিলাররা আরো বড় হয়ে গেছে। ওই যে ডিও লেটার না কি একটা আছে না, এটা এখন রীতিমতো কেনা বেচা হয় এবং যে যত বেশি অর্থ দিবে শুধু তাকেই ওই ধরনের পাইকারিরা শুধু তার কাছ থেকে সাপ্লাই পাবে। সুতরাং পাইকারিদেরও মুখ বন্ধ, খুচরারও মুখ বন্ধ। তার কারণ হচ্ছে ডিলাররা যদি না দেয় তাহলে তারাও ব্যবসা করতে পারবে না। এই যে একজন আমদানিকারকের আন্ডারে ফুল ডিলারশিপ, ফুল পাইকারি, ফুল খুচরা, এটা কখনোই একটা কম্পিটিটিভ বাজারের স্ট্রাকচার না। সুতরাং ব্যবসায়ীদের অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু সেই সমস্যাগুলো তারা বাজারের থেকেই সমাধান পেতে পারে, কিন্তু বাজার সিস্টেমটার মধ্যে যদি অপারেট না করে তাহলে এই সমস্ত অভিযোগগুলো কিন্তু খুব বেশি আমলে নেওয়া যায় না। কেননা আলটিমেটলি এই ধরনের জায়গা থেকে দেখা গিয়েছে সুবিধা ব্যবসায়ীরাই নেয়। এই যে বড় বড় আমদানিকারকদের বলি, এতদিন আমরা আলাপ করেছিলাম এই সাপ্লাই চেনের ভিতরে, আমরা জানতাম যে আমদানিকারকরা বুঝি পণ্য আমদানির পরের থেকে তাদের নিয়ন্ত্রণ শুরু হয়। এখন আমাদের বড় বড় আমদানিকারকরা নিজেরা জাহাজ কিনে ফেলেছেন এবং তারা আমদানি পর্যায়েও তারা এখন এক ধরনের নিয়ন্ত্রণ সৃষ্টি করেন। কিভাবে? ডিউটি না কমালে মাঝ বঙ্গোপসাগরে শিপ হল্ট করে দাঁড় করিয়ে রাখা হয়। এদিকে আলোচনা চলে যেই ডিউটি কমানো হলে অমনি চট্টগ্রাম বন্দরে গিয়ে শিপ নোঙর করছে। এগুলো দিয়ে কি বোঝা যায় না যে আসলে বাজারের মধ্যে এটা কোনো একটা বাজার হলো না, এটা যে আসলে কোনো কম্পিটিটিভ স্ট্রাকচার নেই? এরকম একটা জায়গায় তো সরকারও অসহায় বোধ করেন, কেননা সরকার রাজনৈতিক সরকার। সুতরাং তিনি অসহায় বোধ করেন যে 15 দিন বা 1 মাসের জন্য যদি এই ব্যবসায় যদি পণ্য সাপ্লাই না দেন তাহলে তিনি কি করবেন? সুতরাং এরকম একটা জায়গায় কোনোদিন আপনি বাজার ব্যবস্থা থেকে ভালো ফল আশা করতে পারেন না। ব্যবসায়ীরা কখনো কখনো অনেক লাভ করবেন, কখনো কখনো তার ক্ষতি হবে, কখনো কখনো ভোক্তা দুর্ভোগে পড়বে। ইনফ্যাক্ট আলটিমেটলি ভোক্তাই সবসময় দুর্ভোগে পড়েন এবং আলটিমেটলি ক্ষতিগ্রস্ত তারাই হন। সুতরাং এই জায়গাটিতে আসলে একটা কম্পিটিটিভ, ট্রান্সপারেন্ট, একটা ফর্মাল মার্কেট স্ট্রাকচার আনা দরকার, যেটা হুট করে 1 দিন 2 দিন 15 দিন 1 মাসে হবে না। যদি কমার্স মিনিস্ট্রি রিয়েলি চায় তাহলে অন্তত টার্গেট করে 5টি বা 10টি পণ্য আইডেন্টিফাই করুক, এগুলোর ফর্মাল সাপ্লাই চেইন এস্টাবলিশ করার জন্য 2-3 বছর সময় দেখ এবং তাদেরকে প্রয়োজনীয় লোকবল দিয়ে সেটিকে ঠিক করুক, আইনি সংস্কার করুক এবং সেই ধরনের একটা কাঠামো সৃষ্টি করুক। তারপরে 4-5 বছর পরে বাজারের উপরে আস্থা ফিরে আসবে, ব্যবসায়ীদেরও যখন আস্থা ফিরে আসবে, ভোক্তারও তখন বাজারের উপর আস্থা ফিরে আসবে। জি, বুঝতে পেরেছি। আসলে আমাদের হাতে আর সময় নেই, আজ এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আর আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।